সন্দেশখালীতে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা ওরা নীতি নিয়ে কি চলছে পুলিশ এখানে, এই প্রশ্ন উঠেছে বারবার। তার কারণ সন্দেশখালীতে তৃণমূল নেতাদের মারধরের ঘটনায় 4 বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে, যদিও জেলিয়াখালীতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাই নয়, কখনো অস্ত্র উদ্ধার তো কখনো ডাকাতির অভিযোগ, তারই মধ্যে তৃণমূল নেতাকে ফেলে মার। সব মিলিয়ে লোকসভা ভোটের মাঝে বঙ্গ রাজনীতিতে এপিসেন্টার সেই সন্দেশখালী। কিন্তু কোনো ঘটনায় একাধিক গ্রেপ্তার তো কোনো ঘটনায় সংখ্যাটা শূন্য। আর এখানেই ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। শুক্রবার জেলিয়াখালীতে পিঁপড়াখালী ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল। বিজেপির দাবি, সেই সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। তখন গোলাম শেখ নামে এক দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছিল এই লং ব্যারেল রাইফেল। কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও সেই ঘটনায় একজনকেও গ্রেপ্তার করেনি পুলিশ। অস্ত্র উদ্ধারের 24 ঘন্টার মধ্যে শনিবার সন্দেশখালীর পিঁপড়াখালী ফেরিঘাটে ডাকাতির অভিযোগ ওঠে। ফেরিঘাটের মালিকের অভিযোগ, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করা হয়। সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী ধর্মেন্দ্র সর্দারকে গ্রেপ্তার করা হয়। ভুয়ো ভিডিও তৈরি করার অভিযোগে রবিবার রাস্তায় নামে বিজেপি সমর্থকরা। তৃণমূল বিধায়কের সামনেই বেধড়ক মারধর করা হয় তার দলের 2 নেতাকে। সেই ঘটনায় এক মহিলা সহ 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুদীপ্তবাবু, পুলিশের উদ্দেশ্যটা কি বলুন তো? মানে একেবারে সন্দেশখালী থেকে অস্ত্র ভান্ডার উদ্ধার হলো। আবু তালেব একজন তৃণমূল নেতার বাড়ি থেকে মাটি খুঁড়ে সেটা বার করলো। প্রথমে সিবিআই হদিশ পেল, এনএসজি রোবট এসে সেটা বার করলো। পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার পর্যন্ত করতে পারে না। গত শুক্রবার একটা আগ্নেয়াস্ত্র যখন পাওয়া গেল, সেখানেও তৃণমূল কংগ্রেসের একটা মিছিল ছিল, সভা ছিল প্রার্থীর সমর্থনে, সেখান থেকে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। যার থেকে পাওয়া গেল তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না। শুক্রবারের পর আজ মঙ্গলবার, অথচ যারা আন্দোলনে বসেছিলেন, যারা বিক্ষোভ করছিলেন, তাদেরকে একবারে টেনে হিচড়ে তুলে দিল পুলিশ, ধাওয়া করে গ্রাম পর্যন্ত ঢুকে গেল। আমি আবার বলছি, এটা একটা সেকশন অফ ভোটারকে সিগন্যাল দেওয়া যে তোমরা যে কোনো অন্যায় করো, আমরা কোনো অ্যাকশন নেব না, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা দয়া করে আমাদের থেকে সরে যেও না। তোমরা গত বিধানসভায় যেমন আমাদের ভোট দিয়েছিলে, কিন্তু তার পাল্টা তো এটা হতে পারে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন, শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, সবাইকে পুলিশ গ্রেফতার করেছে। আমি বলছি আকবরের সাম্রাজ্যে বীরবল টিরবল 2-1 থাকতে পারে, কিন্তু আকবরই আসল। ঠিক সেরকম এখানে শাহজাহানই আসল, বাকি সবাই কিচ্ছু না। এবং এটাই শাহজাহানদের সিগন্যাল দেওয়া হচ্ছে, তোমরা যে কোনো অন্যায় করতে পারো, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের ভোটটা দাও। এবং তোমাদের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে, ওই যেরকম মারছি মেরে আমরা তাদের পিঠের চামড়া তুলে দেবো তাদের। তোমরা আমাদের ভোট দাও, প্রত্যেকটা অন্যায় আমরা তোমাদের লাইসেন্স দিচ্ছি। আমি এই জায়গায় দেবরানবাবুর কাছে আসবো। এখনো পর্যন্ত দুটো ভাইরাল ভিডিও সামনে এলো, গত শনিবার এবং তারপরের পর এই শনিবার, মানে পরপর 2টো ভিডিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিলেন, বেরিয়ে এসে বললেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন যে রাজ্য সরকার যেন এই ভিডিওটা একেবারে সুপ্রিম কোর্টে ডিটিপি করে জমা দেয়। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত রাজ্য সরকার তো দিল না। মানে ভিডিওটা নিয়ে যখন এত সমস্যা, ভিডিওটা নিয়ে যখন এই গোটা গন্ডগোলের সূত্রপাত, তাহলে সেই ভিডিওটা সত্যি কিনা সেটার বন্দোবস্ত কেন করছে না তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার? কি হচ্ছে, যার বিরুদ্ধে ভিডিও, যে ওই ভিডিওটা তারা তৈরি করেছিল, যে সেকশন অফ পিপুল যাদের পার্টি করেছিল, তারা তো মানে মোদির ব্যাপার হলে তো দক্ষিণ আটক করে দিত। তারা ভিডিও ওরা বুঝে গেছে যে এই ভিডিওটা তো নারী নির্যাতনের এই অংশটা, এই বানানো অন্যগুলো এই জিনিসটাকে গাছে তুলে দিচ্ছে। এই জন্য তাকে মেরেছে। এবং শুধু তাই না, ওখানকার যিনি বিধানসভা তাকেও মেরেছে। গন্ডগোল কি করে খাও, তার মানে এই জিনিসটাকে জিয়ে রাখো 1 তারিখ পর্যন্ত, তা না হলে বাঁচার করো। পুলিশ কি কোথাও শামিল হয়ে যাচ্ছে? এই যে 1 তারিখ পর্যন্ত নাকি ইস্যুটাকে জিয়ে রাখতে হবে, এটাই নাকি উদ্দেশ্য। এটা যদি পলিটিক্যাল উদ্দেশ্য হয়ে থাকে, কোথাও তার সঙ্গে কি পুলিশ শামিল হয়ে যাচ্ছে? পলিটিক্যাল ইস্যু যদি কোনো কারণে এটা হয়ে থাকে যে এটাকে ইস্যুটাকে জিয়ে রাখতে হবে 1 তারিখ পর্যন্ত, দেবরান বাবু যেমনটা বলছেন, তাহলে কোথাও কি পুলিশ তাতে শামিল হচ্ছে?
দেখুন, লোকাল পুলিশের সন্দেশখালীকে যদি রেসপেক্টেড লোকাল পুলিশকে আপনি ইভ্যালুয়েট করেন, তাহলে দেখবেন লোকাল পুলিশ টুয়ার্ডস টিএমসি হয়ে গেছে। এটা অলরেডি প্রুভড হয়ে গেছে, এবং যার জন্য সিবিআই এনকোয়ারি এখানে দেওয়া হয়েছে। সিবিআইকে এখন ডোমিনেশন হচ্ছে সিবিআইয়ের ডোমিনেশন হাইকোর্টের অর্ডারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দুটো আপনার ফেক ভিডিও বলুন বা ভিডিও বলুন, যেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, এগুলো উচিত হচ্ছে যে এগুলো পুলিশ বা সিবিআইও করতে পারে, কারণ সিবিআই এখন দুটোকেই পাবলিক ডোমিনেশনে যদি আনতে যায়, তাহলে ওটাকে করে ইভ্যালুয়েট করে ওটাকে এক্সামিনেশন হবে, এবং এক্সামিনেশন সায়েন্টিফিক এক্সামিনেশন করে বলতে হবে হ্যাঁ এটা ফেক কি না। কিন্তু কথা হচ্ছে যে ইলেকশনের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপি দুটো পার্টি এখন ডিসইনফরমেশন এন্ড মিসইনফরমেশন, যেটা ইলেকশন বারবার বলেছে এবার যে এটা বন্ধ করুন, সে দুটোই হচ্ছে। কিন্তু দুটোই হচ্ছে। আমরা দেখেছি প্রচুর অনুষ্ঠান আছে। আমি আগের দিনও বলে গেছি যে এখানে কুম্বিং অপারেশন এবং সার্চ অপারেশন দরকার, এবং সেটা শুরু হয়েছে। কারণ কি, যে জায়গায় অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট চলে, তারা কিন্তু স্মল আর্মস এবং বিগ আর্মস দুটোই ইউজ করছে। রাইফেল ইউজ হয়েছে, দেখেছেন আগের দিন যে রাইফেল নিয়ে মিছিলে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে কোনো জায়গায় বলা নেই। আমি মিস্টার চট্টোপাধ্যায় একবার বিরত করে আমি এই জায়গায় সৈকতের কাছে একবার আসি। সৈকত, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পার্সপেক্টিভ, এই মুহূর্তে যেটা গোটা রাজ্য জুড়ে তৈরি হচ্ছে সন্দেশখালী নিয়ে, তৃণমূল কংগ্রেস বলতে চাইছে সন্দেশখালীর মহিলারা তারা নিরাপদে রয়েছেন, তাদের কোনো সমস্যা নেই, এই মুহূর্তে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা রয়েছে। বিজেপির বক্তব্য যে পুরোটাই কিন্তু সন্দেশখালীর মহিলারা নিগৃহীত, নির্যাতিত, এবং এই মুহূর্তে বিজেপি যেভাবে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা, তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। পুলিশ এখানে নিরপেক্ষ নয়, পুলিশ এখানে বায়াস। কিন্তু আমার একটা পরিষ্কার বক্তব্য আছে। নিরাপদ সর্দার 2013 সালে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন অন রেকর্ড, এবং তারপর আমরা দেখেছি একটার পর একটা ঘটনা পরম্পরা ঘটে গিয়েছে। ক্যামেরার সামনে মহিলারা এসে যেভাবে দিনের পর দিন তাদের নির্যাতনের কথা বলেছিলেন, সেগুলো কি সব ভুল ছিল? না, দেখুন, আমরা তো প্রথম থেকে বলছি যে এই বাংলার কোনো মহিলা নিজেদের মান সম্মান ইজ্জত তাদের উপর ঘটে যাওয়া অত্যাচারের কাহিনী চোখের জল ফেলতে ফেলতে যে রণংদেহী মেজাজে বলেছে, সেটা কখনো মিথ্যে হতে পারে না। আমরা সন্দেশখালী ঘুরেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, শাহজাহানের দীর্ঘদিনের অত্যাচারের কাহিনী। আপনি বলুন না, আপনার সময় বলুন স্যার। আমি বলছি সন্দেশখালীর এলাকায় গিয়ে আমরা দেখেছি ওখানকার গ্রামের মানুষের যে করুণ অভিজ্ঞতা, বছরের পর বছর শাহজাহানের অত্যাচার, এই সমস্তটা একদম বাস্তব ধ্রুব সত্য। এটা বিজেপি বলছে বলে সত্য এমনটা নয়। দেখুন, তৃণমূল বিজেপি যা বলছে সবটা পুরনো অতীতের সঙ্গে মেলে না। এই যে আপনি প্রশ্ন করছেন বারবার ভিডিওর সত্যতা কোথায়, ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না, নারদার ভিডিও মুছে দিয়েছে বিজেপি। নারদার ভিডিও নিয়ে তৃণমূল নীরব ভূমিকা পালন করেছে। উইলিয়ামসের দায় তৃণমূল নেবে, উইলিয়ামসের দায় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে। শান্তিনিকেতনের দায় তিনি নিতে চাইছেন না, বাড়ির মালিকানা কার নামে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর উইলিয়ামসের অ্যাকাউন্টের দায়িত্ব তৃণমূল তো নেবে না। স্বাভাবিকভাবে কেউ কখনো সঠিক তদন্ত চায় না। না হলে বিজেপির কেন্দ্রীয় নেতারা এখানে বক্তৃতা করছে, সবার শেষে 1 লাইন 2 লাইন সন্দেশখালী, অথচ রেখাপাত্রকে ক্যান্ডিডেট করে রেখাপাত্র নিয়ে একটা কথা ও ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন না। কেন শাহজাহানের বিরুদ্ধে তদন্ত এগোচ্ছে না? কেন সন্দেশখালী নিয়ে ইডি সিবিআই তার তদন্তের গতিমুখ আর দ্রুত করছে না? রেখাপাত্রর ভিডিও যেটা ভাইরাল হয়েছে, রেখাপাত্র দাবি করছেন সেটা নাকি পুরনো ভিডিও। এক লাইন সুদীপ্ত বাবু। গত সপ্তাহে আমি আপনাদের বলেছিলাম যে শনিবার দ্বিতীয় ভিডিও বেরোবে এবং মঙ্গল কি বুধবার তৃতীয় ভিডিও বেরোবে। আপনারা দেখবেন আজকে ভিডিও বেরোবে। এবং গত শনিবার ওরা একজন মহিলাকে 8495 নাম্বার স্করপিওতে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাকে দিয়ে ওরা শুটিং করিয়েছে। আজকে বা কালকে তৃতীয় ভিডিওটা বেরোবে। আমি বলছি আজকে বা কালকে ভিডিওগুলো না আমি বলছি আপনাকে তৃতীয় ফেক ভিডিও যেটা তৈরি হচ্ছে, এখন এডিট হচ্ছে, আজকে সন্ধ্যাবেলা বা কালকে সকালবেলা বেরোবে। গত শনিবার একজনকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওরা 8495 নাম্বার স্করপিওতে। আমি লিখে দিচ্ছি, গত সপ্তাহে বলেছি, আজকে বলছি। এই প্রেডিকশনের সূত্রে এবং আমরা আরেকটু বড় অ্যাসপেক্টে দেখার চেষ্টা করি। যা দেখে মনে হচ্ছে সন্দেশখালী ইস্যু কিন্তু দুপক্ষই জিয়ে রাখতে চাইছে। তার কারণ তৃণমূল বিজেপি তরজা নিয়ে চলছে, মোদি মমতা তরজাও চলছে, এবং মোদিকে মাছ রান্না করে খাওয়ানোর আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো। এখনো বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, কিউ মাছলি খাতা হ্যায়, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে, জোগাড় করে দিতে বলুন। যার যা ইচ্ছে খাবে, যে ভেজ ভালোবাসে ভেজ খাবে,
যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে। এই দেশটা আমাদের সবার। কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটোবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আমি মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একটা জিনিস পরিষ্কার যে ভয়ানক রকমের পলিটিক্যাল বাইনারি কিন্তু কাজ করছে 2024-এর লোকসভা নির্বাচনে, এবং কোথাও সেই পলিটিক্যাল বাইনারিটাকে রাজনৈতিকভাবে সমস্ত দলই কিন্তু একেবারে সামনে তুলে ধরছে, এবং কোথাও তারই উদাহরণ হিসেবে এই মাছ খাওয়ানোর প্রস্তাব। হ্যাঁ, দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আসল ইস্যুগুলো যেগুলো মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত, অসাম্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, সব কিছু একদিকে চলে যাচ্ছে। আর সেখানে রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তৃতার মধ্যে এই ধর্মীয় মেরুকরণ বা অন্যান্য ধরনের যে বাইনারির কথা তুমি বলছো, এগুলো অগ্রাধিকার পেয়ে যাচ্ছে। বলতো পরিবেশ দূষণের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কজন পার্লামেন্টেরিয়ান চেঁচামেচি করেছেন পার্লামেন্টে, যেটা সারা দেশের মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। গ্লোবাল ওয়ার্মিং, সেটাকে কি করে ট্যাকল করা যায় আলোচনা হয় না। মানুষের শিক্ষা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে কি করে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে চিন্তা হচ্ছে না। স্বাস্থ্য, সবকিছুই মানে এত বেশি রাজনীতিকরণ, তাতে আলটিমেটলি সাফারার হচ্ছে দেশের মানুষ। সময় মতো বড় শিক্ষা দুর্নীতি যখন বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, যখন আদালতের নির্দেশ আসে, একটার পর একটা নির্দেশ পছন্দ না হলে শাসক দলের একরকমের মন্তব্য থাকে, আর নির্দেশ পছন্দ হলে তখন তারা তাকে স্বাগত জানান। সেখানেও কিন্তু একেবারে দ্বিচারিতার ছবিটা স্পষ্ট। 24-26-এর হুমকি, সোমবার চতুর্থ দফার ভোটের দিনও চলল হুমকি হুঁশিয়ারি। তৃণমূলের কপালে দুঃখ আছে বললেন শুভেন্দু অধিকারী। 26 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখবো না, হুঙ্কার শোনা গেল অগ্নিমিত্রা পালের গলায়। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে, তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, পারবে না তো বলে দিচ্ছি। তাহলে দেখুন, সব অনেক রকমের আছে, সুস্বপ্ন দুঃস্বপ্ন। কেউ দুঃস্বপ্নে দেখতে পারে প্রধানমন্ত্রী হলাম, দিদি কোন স্বপ্ন দিয়েছে দিদি জানে। সেই দিদি বলছে 315, দিদি কংগ্রেসের পা ধরবে, ভোটটা শেষ হলেই পা ধরবে, এখনই ধরতে লেগে গেছে অলরেডি। এইসব কথা বলা মানে, রাহুলজি আমি কিন্তু তোমার পক্ষে আছি, মনে রাখো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বড় জোর 190 থেকে 195, বিজেপি পাবে এইটুকুই, জিতবে ইন্ডিয়া জোট তিনি দাবি করলেন। এবং দিদি এর মধ্যেই কংগ্রেসের পা ধরতে লেগে গেছে, এসব বলা মানে রাহুলজি আমি তোমার পক্ষে, এমনই পাল্টা খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী। একেবারে আমি এই জায়গায় দেবনবাবুর কাছে একবার আসবো। দেবনবাবু, খুব উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, আমরা দেখলাম যে প্রথম দফা নির্বাচনের 11 দিন পর এবং দ্বিতীয় দফা নির্বাচনের 4 দিন পরে নির্বাচন কমিশন ভোটদানের হারের যে পরিসংখ্যানটা দিল, সেখানে কিন্তু 6% বৃদ্ধি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন, বিরোধীরা সকলেই অভিযোগ করছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং নির্বাচনে কিছু কারচুপি হচ্ছে, ইভিএম এ কারচুপি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। তারপরও দাবি করছেন 315 পাবে ইন্ডি জোট। না, প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কেন? সবাই এটা বিস্মিত যে ভোট হওয়ার 11 দিন পরে 60% থেকে 66% বেড়ে গেল। কোনো দিন হয়নি, আমি শুনিও নি। না, সাধারণত আমরা 1-2 দিনের মধ্যেই, পরের দিনে, আজকে যদি এই যে ভোটটা হলো এখন পশ্চিমবঙ্গ, তার পরের দিন জানা যায় পুরোটা। কিন্তু কেন 11 দিন পরে জানা গেল? এখানে কিছু ব্যাপার আছে। এই ব্যাপারটা যদি সত্য হয়, আমি তো কিন্তু ওনার একটা হিসাব রয়েছে, কিন্তু আই ডাউট এইখানে কিছু কারচুপি হয়েছে কিনা, এবং সেটাকে ক্লিয়ারও পর্যন্ত এটা করেনি নির্বাচন কমিশন। এই জিনিসটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আশঙ্কা, তৃণমূল কংগ্রেসে ভোট দিলে চলে যাচ্ছে সরাসরি বিজেপিতে, এমনটাও গতকাল সৈকতবাবু, আপনি এতক্ষণ আমার এত সমালোচনা করলেন, এত কিছু। দেখুন সৈকতবাবু, এই বিতর্কের শেষে আপনি কিন্তু আপনার লিডার পেয়ে গেলেন, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ইন্ডিজোটের লিডার হয়েছেন, এখন থেকে মমতা ব্যানার্জির আর সমালোচনা। দেখুন, কদিন আগে মোহাম্মদ সেলিম বলেছেন সন্দেশখালীতে কারোর উপর অত্যাচার হয়নি। কেন? কারণ উনি জানেন আগামী দিনে মমতা ব্যানার্জি ওনার প্রধানমন্ত্রী হবেন, মমতা ব্যানার্জি ওনার লিডার হবেন।
মমতা ব্যানার্জি ইন্ডিভিজুয়াল নেতৃত্ব সৈকত দিচ্ছেন। one-liner, সৈকত আমার বাবু, সময় একদম আপনি শেষ, সৈকত এখন থেকে আমি আর বলছি, দয়া করে মমতা তৃণমূল বন্দ্যোপাধ্যায় সমালোচনা বলেছেন করবেন যে না। তৃণমূলে ভোট দিলে চলে যাচ্ছে বিজেপিতে, হ্যাঁ। নির্বাচন দয়া কমিশনে করে আমাদের করবেন না প্রশ্ন চিহ্ন সমালোচনা। আছে, কিন্তু এর তো বাস্তব কথা, তৃণমূলে ভোট দিলেই তো ভোট বিজেপিতে যাচ্ছে। বেশ, আলোচনা বঙ্গাতে সময় ভোট শেষ। দিলেও বিজেপির এমএলএ আলোচনা তৃণমূলের সময় শেষ। সকলকে প্রার্থী। ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো, আনন্দ সকালে সঙ্গে থাকবেন।